সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে বাংলাদেশকে নিয়ে যত কথাই বলি তবু মনে হয় ঠিকমতো বলা হয় না। কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে নানানভাবে। একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার ভেঙে আমেরিকা ষড়যন্ত্র করছে একটি নতুন রাষ্ট্র জন্ম দেওয়ার, যে রাষ্ট্রটিকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়াকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার ভারতের আমেরিকার একটি প্ল্যান, ৭৫ বছরের একটি প্ল্যান নিয়ে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াতে এসছে। অর্থনৈতিকভাবে ইমার্জিং টাইগার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং জনবলের দিক থেকেও পৃথিবীর বেশিরভাগ মানুষ বসবাস করে এই অঞ্চলে। সুতরাং এই অঞ্চলের দখল আমেরিকার এখন সবচেয়ে প্রায়োরিটি। একদিকে আমেরিকা দখল করতে চায়, আরেকদিকে চায়না এবং ইন্ডিয়া সেটাকে ঠেকাতে চায়। এই ঠেকানো এবং দখল করার জন্য একটা প্রক্সি ওয়ারের ক্ষেত্র বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা অস্ত্র দিবে মিয়ানমারের বিদ্রোহীদেরকে, যারা রাখাইন নামে একটি রাষ্ট্র করতে চায়, আর চায়না অস্ত্র দিবে মিয়ানমারকে। বাংলাদেশের করিডোর দিয়ে যেহেতু অস্ত্র, আমেরিকার অস্ত্র যখন মিয়ানমারের রাখাইনে যাবে, আর বার্মা অস্ত্র পাবে চায়না থেকে, রাশিয়া থেকে, তখন তারা আমাদেরকে আক্রমণ করবে। কেন আক্রমণ করবে? আমরা যেহেতু তাদের ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করছি না, তাদের দেশকে ভেঙে ফেলার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রে আমাদের ইনুস চাচা, বুড়া ইনুস চাচা এখন আমেরিকার সাথে একমত পোষণ করেছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল জামাত ছাড়া, জামাতও মানে সরাসরি বলেনি, ইনডাইরেক্টলি কিছু বলতে চায়। জামাত আমেরিকাকে খুশি করতে চায়, কারণ জামাতকে আমেরিকা অ্যাপ্রুভ করে না। সেই জন্য একটা সুযোগ এসছে, জামাত যদি আমেরিকার অ্যাপ্রুভাল দিতে পারে, কারণ পাকিস্তান আবার আমেরিকার সাথে আছে। সেই জন্য জামাতের পূর্ব দেশ, জামাতের হেডকোয়ার্টার লাহোর, সেই জন্য জামাতও চায় আমেরিকার বিরোধিতা তারা করবে না। একমাত্র জামাত ছাড়া আর সমস্ত দল, মত, পথের মানুষ আমেরিকার এই চক্রান্তের বিরুদ্ধে। অর্থাৎ তারা কেউই বার্মার সাথে বাংলাদেশের একটা যুদ্ধ চায় না। এখন একটা জিনিস দেখেন, বাংলাদেশ যে কত রকমের সমস্যা। বাংলাদেশে প্রতি বছর যে বাজেট হয়, 2006 সালে আমাদের বাজেট ছিল ৭৬ বিলিয়ন টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৭৬ বিলিয়ন। এবং 2024 সালে শেখ হাসিনার যে সর্বশেষ বাজেটটি ছিল জুন মাসে, সেটি ছিল ৭৭৬ বিলিয়ন, অর্থাৎ ৮০০ বিলিয়নের কাছাকাছি। অর্থাৎ 2007 সালে 6 সালে যেখানে আমাদের টোটাল বাজেটের পরিমাণ 100 বিলিয়ন ছিল না, সেই জায়গায় আমরা 15 বছরে বাড়তে 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 বাংলাদেশের বাজেট হলো ৭৭৬ বিলিয়ন, অর্থাৎ ৭০০ বিলিয়ন 15 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইকোনমিতে সংযোগ করেছে। সেই ধারাবাহিকতায় যদি মানুষের জীবনযাত্রার মান ঠিক রাখতে হয়, শিক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হয়, ডেভেলপমেন্টের অন্যান্য যেসব বিষয় আছে, ভৌত এবং সামাজিক অবকাঠামোকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, মেরামত করতে হয়, মেনটেনেন্স করতে হয়, তাহলে আমাদের বাজেটের আকার প্রতি বছরের মতো এবারও অন্তত 10 to 15% বাড়ানো দরকার। সেই হিসাবে আমাদের যদি গত বছর ৮০০ বিলিয়নের কাছাকাছি হয়, সেটার যদি 10% বাড়ে তাহলে ৮০ বিলিয়ন, আর যদি 15% বাড়ে তাহলে ১২০ বিলিয়ন। তার মানে এইবারে আমাদের বাজেট হওয়ার কথা ছিল ৯০০ বিলিয়ন টাকা। সেই জায়গায় বিশ্বব্যাংক, IMF অলরেডি সরকারকে বলে দিয়েছে যে আমরা তোমাদেরকে ঋণের কিস্তি দেব না। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন একটি ঋণ চুক্তি এগ্রি করেছিল IMF, যেটা কিস্তিতে কিস্তিতে 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে বাংলাদেশকে দেবে বলে কথা হয়েছিল। 2টি কিস্তি দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার সরকার চলে যাবার পর ডক্টর ইউনূসের সরকার বহু দান দরবার করেছেন, একটি পয়সাও আনতে পারেননি। সালাউদ্দিন সাহেব লাজ লজ্জার মাথা খেয়ে বলেছেন
যে আমরা যদি IMF এর টাকা না পাই তাইলে দেশীয় যে পরিমাণ টাকা আমাদের আছে সেটা দিয়ে আমরা বাজেট করব। ইত্যাবসারে একটা কথা বলে রাখি, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ বলতো যে আমাদের 20 বিলিয়ন 24 বিলিয়ন US ডলার ইকুইভ্যালেন্ট আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ আছে, তখন আমরা ওই সালাউদ্দিনদের মতো এই বড় বড় অর্থনীতিবিদদের কাছ থেকে কি শুনতাম, যে সরকারের হিসাব ঠিক নাই, সরকার সঠিক হিসাব দিচ্ছে না, এটা IMF এর সাথে মিলছে না। কিন্তু এখন তিনি বলছেন যে না, সরকারের হিসাব সঠিক, আমাদের 20 থেকে 23 বিলিয়ন এখন US ডলার সমপরিমাণ আমাদের রিজার্ভ কারেন্সি রয়েছে। তার মানে এটা দেখেন, বাংলাদেশে কিন্তু 20 থেকে 25 বিলিয়ন কারেন্সি কিন্তু একদিনে, 2 দিনে, 1 বছর, 2 বছর, 5 বছরে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছর শাসনে একবার এটা 48 বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। পরবর্তীতে আমরা দায় দেনা শোধ করে পদ্মা সেতুতে ব্যয় করে আমাদের এটা কমে 24 বিলিয়নে এসছে, 25 বিলিয়নে এসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যান সেদিনও 20 বিলিয়ন রেখে গিয়েছেন। এখন তিনারা আরো 1-2 বিলিয়ন 3 বিলিয়ন হয়তো সারপ্লাস করেছেন, আবার যদি দায় দানা শোধ করেন 5 বিলিয়ন কমে যাবে, এটা একটা স্বাভাবিক প্রসেস। কিন্তু এই কথাটি এস্টাবলিশ হলো, আওয়ামী লীগ সরকার মিথ্যা বলেনি, আওয়ামী লীগ সঠিক বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছে যে আমেরিকান যে লোভি, এই লোভি বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি সমুদ্রের ডিপ সি পোর্ট চায়, এক। দ্বিতীয়ত এখানে তাদের একটি নৌবহর নিয়ে এসে একটি সামরিক ঘাঁটি চায়। দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য বঙ্গোপসাগরের কন্ট্রোল চায়। সেটা কিন্তু শেখ হাসিনা বারবার বলেছে, এবং সেন্ট মার্টিন চায়, সে কথাটিও বলেছে। আমরা অনেকের কাছে মনে হয়েছিল কথাটি আসলে কতটা সত্য, কতটা দূরবর্তী। কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার 8 মাসের মাথায় আমরা দেখলাম ডক্টর ইউনূস কনসেপচুয়ালি এগ্রি করেছেন, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকাকে একটি ঘাঁটি এখানে দেবেন, অথবা আমেরিকাকে এই একটি করিডোর দিবেন, সেটা জাতিসংঘের ভেতর দিয়ে। আপনি তো জানেন জাতিসংঘ আমেরিকা যা বলে তাই শুনতে বাধ্য। আমেরিকার কথার বাইরে যাওয়ার ক্ষমতা জাতিসংঘের বা আন্তর্জাতিক সংগঠনগুলোর নেই। এখন ডক্টর ইউনূস চেয়েছেন কি, যে আমি চাই আমৃত্যু ক্ষমতায় থাকতে, দরকার হলে বাংলাদেশের অর্ধেক দিয়ে দেব। এই ডক্টর ইউনূস কোনোদিন রাজনীতি করেননি, শুধু নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত ছিলেন। লজ্জা শরমের মাথা খেয়ে তার বাইকে সুবিধা দিয়েছেন, তার ইউনূস সেন্টারের যে নির্বাহী পরিচালক তাকে সুবিধা দিয়েছেন, তার ভাইয়ের ছেলেকে দলের মানে সরকারি পদে সচিব উপসচিব লেভেলে চাকরি দিয়েছেন। এইভাবে নিজে গ্রামীণ ব্যাংকের জন্য ওই যে নগদের মতো, বিকাশের মতো সুযোগ নিয়ে একটি লাইসেন্স নিয়ে নিয়েছেন, এবং আরো জানেন গ্রামীণ ব্যাংক আদম ব্যবসা করার লাইসেন্স নিয়েছে। এখন আমরা সবাই জানি যে বাংলাদেশের যে গ্রামীণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, এটার বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠী ডক্টর ইউনূস। এখন সেই ইউনূস যখন ক্ষমতায়, তিনি যখন তার প্রতিষ্ঠানের জন্য একের পর এক বিশ্ববিদ্যালয়, TPS লাইসেন্স, PBS লাইসেন্স, তারপরে কি বলে মন্ত্রী মর্যাদায়, সচিব মর্যাদায় তার উপদেষ্টা নিয়োগ, এইরকম যখন অনেকগুলা কাজ করেন, তখন আমরা এই শব্দটা ভুলেই গেছি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো বাংলাদেশ যে নানান সমস্যায় আছে, একদিকে অর্থনৈতিক ক্রাইসিস, আরেকদিকে রাজনৈতিক ক্রাইসিস, আরেকদিকে আমেরিকা আমাদের ভৌগোলিক অখণ্ডতা, আমাদের যে সার্বভৌমত্ব সেটা নিয়ে টান দিছে, সেই ক্রাইসিস। তারপরে একটি নির্বাচন হচ্ছে না, সেই ক্রাইসিস। তারপরে বাংলাদেশের ভিতরে সরকার যে আছে এটা কেউ জানে না। কেন জানে না? মব যাকে ইচ্ছা তাকে আহত করে, নিহত করে, এবং বাহিনী নিয়ে এসে মানুষের বাড়িঘর ভাঙে, আগুন লাগায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এইভাবে বাংলাদেশ চলছে, যেই বাংলাদেশ আমার, আপনার, আমাদের চাওয়ার বাংলাদেশ ছিল না। বাংলাদেশ দিন দিন উত্তর সমৃদ্ধির পথে যাওয়ার কথা ছিল। বাংলাদেশের মাথাপিছু আয় দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে বেশি ছিল। আমাদের গত জুলাই পর্যন্ত আমরা ভারতের চাইতেও $40 মাথাপিছু আয় আমাদের বেশি ছিল। এখন ভারত আমাদের চাইতে আরো $100 বাড়ি গেছে, $150 বাড়ি গেছে, কিন্তু আমাদের
ওই যে $2750 $70 এর থেকে $1 আর বাড়ে নাই। এই বছর পরে আপনি দেখবেন আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় যা ছিল গত বছর তার চেয়ে আরো $50 কমে যাবে। তার মানে কি, আমরা ভূতের মতো চলছি, যে ভূতের পা পিছনের দিকে থাকে, ওরা পিছনের দিকে হাঁটে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে হেঁটেছিল, আর এখন আমরা পিছনের দিকে হাঁটছি। এইভাবে যদি আমরা হাঁটতে থাকি, ডক্টর ইউনূস সত্যি সত্যি আমাদেরকে একটা অন্ধকার গর্তের ভিতরে ঢুকিয়ে দিবে। আমাদের অর্থনীতি কলাপস করবে, আমাদের সমাজ ভেঙে যাবে, আমরা যুদ্ধে জড়িয়ে যাব, আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আমরা প্রতি বছর 1 জানুয়ারিকে বউক উৎসব করতাম, এবারে জুনে এসেও মানুষ বউক পাবে না। এখন এই যে এপ্রিল শেষ হয়ে মে, এখনো অনেক স্কুলে বই পায়নি। অনেক টিচারের কাছে খবর পাচ্ছি নানা কারণে তাদের বেতন হচ্ছে না। অনেক সরকারি কর্মকর্তা বলছেন তাদের বেতন হচ্ছে না। তাহলে এইভাবে যদি চলতে থাকে, দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাই আসুন, এই দেশের জন্মের সাথে যে দলটির নাম জড়িত, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশের উন্নয়নের সাথে যে দলটির নাম জড়িত, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশের সমুদ্র সীমা মায়ানমারের কাছ থেকে 1,31,000, ভারতের কাছ থেকে 20,000 বর্গ কিলোমিটার আরবিট্রেশনের মাধ্যমে যারা নিয়ে এসছে, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশে গঙ্গার পানি চুক্তি করে, গঙ্গায় পানি প্রবাহ বৃদ্ধি করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে যে দলটি, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে যুদ্ধ অবস্থা থেকে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানকে সকল মানুষের জন্য উন্মুক্ত করেছে শান্তি চুক্তি করে যে দলটি, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 1972 সালে ইন্দিরা মুজিবের সাথে যে চুক্তি হয়েছিল বেরুবাড়ি, আঙ্গলপোতা, দহগ্রাম সহ সীমান্তে যে ছিটমহল নিয়ে, সেই দাবিটি, সেই চুক্তিটি কার্যকরভাবে প্রতিস্থাপন করেছে যে দলটি, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশকে যে ইলেকট্রিসিটিতে যে দলটি স্বয়ংসম্পূর্ণ করেছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে যে দলটি ইলেকট্রিসিটি দিয়েছে, সে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। প্রত্যেকটা শিশু স্কুলে যাবে, এই ব্যবস্থা যিনি করেছেন, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বিধবা ভাতা যারা চালু করেছেন, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এবং প্রতিবন্ধী ভাতা যারা চালু করেছেন, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া যিনি চালু করেছেন, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশের যত অর্জন, বাংলাদেশের যত গৌরব, এই যে মনে করেন আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে 21শে ফেব্রুয়ারি যে মর্যাদা পেয়েছে, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের পহেলা বৈশাখকে যে জাতিসংঘের ইউনাইটেড নেশনসের যে ইউনেস্কো যে হেরিটেজ হিসেবে যে ঘোষণা দিয়েছে, সেই যাদের নেতৃত্বে, সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বলছি, গত 53 বছরে অনেক দল শাসন করেছে, কিন্তু বাংলাদেশের যত অর্জন, বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার যত রকমের কাজ যেগুলো হয়েছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনীতির সাইজ বৃদ্ধি, পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন, মেট্রো রেল করে বাংলাদেশ ঢাকা শহরটিকে সচল করা, কর্ণফুলী টানেল করে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম টানেলের অধিকারী হওয়া, স্যাটেলাইট পাঠানো ইত্যাকার আরো কত বলবো, এরকম অসংখ্য কাজ এই বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। কেন পেরেছে আওয়ামী লীগ করতে? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে এই দেশ আমাদের, এই মানুষ আমাদের, এই ভূমি আমাদের। এই দেশকে উন্নত করতে হলে, এই দেশকে সমৃদ্ধ করতে হলে এইরকম দেশপ্রেমিক একটা দল দরকার, যারা দেশকে মিশনারির মতো সামনের দিকে এগিয়ে নিবে, প্রত্যেকটা মানুষের জীবনকে উন্নত করবে। হ্যাঁ, এটাও বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতা থাকার কারণে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, যেটা দল চাক বা না চাক আমাদেরকে স্বীকার করতে হবে হয়েছে। এটার বিচার হওয়া উচিত। যদি কেউ অন্যায় করে তার বিচার হবে, কিন্তু রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা, সেটাকে আমরা আবার বাংলাদেশের মানুষের কাছে প্লেস করতে চাই। এবং আপনাদের সহযোগিতায় আমরা সকলে মিলে এই সুন্দর সোনার বাংলাকে ধ্বংস হতে দেব না। ইনুসের মাধ্যমে, এই ইনুস গঙ্গের মাধ্যমে এই দেশকে আমরা কোনোভাবেই ধ্বংস হতে দেব না। আমরা আবার মাঠে নামবো,
সময় আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেবে, সেই ডাকের অপেক্ষা করুন। এই ডাক পাওয়া মাত্র আপনারা সবাই মাঠে আসবেন। আমরা আবার এই সোনার বাংলাকে রিবিল্ডের আমাদের মুক্তির সংগ্রাম চলতেই থাকবে। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অনাহার, অত্যাচার, নির্যাতন থেকে নিপীড়ন থেকে মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা করে যাচ্ছি, আমরা করে যাব। একটা কথা মনে রাখবেন, একটি দল যখন একটা দেশের জন্য কাজ করে, তার উত্থান থাকে, পতনও থাকে। উত্থানে যখন আমরা সাথে ছিলাম, পতনেও আমরা সাথে থাকবো। মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে, আমরা যে বাঙালি, আমরা যে অনেক কিছু করতে পারি, এই দেশকে মুক্ত যে আমরা করতে পারি, সেটা আমরা বিশ্ববাসীকে এবং বাঙালিকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শক। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই তিনটি শব্দ সম্পর্কে তো নিশ্চয়ই আমাদের কম বেশি এর মধ্যে ধারণা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শব্দগুলো নিয়ে আলোচনা চলছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনীতিতে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র এবং চীনের যে প্রতিযোগিতা, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং উচ্চাভিলাষী একটি স্ট্র্যাটেজি, যে কিভাবে এই অঞ্চলে চীনের আধিপত্য দূর করে নিজেদের আধিপত্য কায়েম করা যায়, এবং তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি করার পরিকল্পনার কথা আমরা জানি দীর্ঘদিন ধরে। সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটি নিয়েই আলোচনা করব। আমাদের একজন মাননীয় প্রেস সচিব আছেন, প্রধান উপদেষ্টা জনাব শফিকুল আলম সাহেব। তিনি চট্টগ্রামে শুক্রবার একটি সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন যে চট্টগ্রাম অঞ্চলের সব বন্দরের জন্য বিদেশি বিনিয়োগকারী ও অপারেটর নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে। যদিও তাদের এই বিষয়টি আমরা গত কয়েকদিন ধরে শুনছি, প্রধান উপদেষ্টা খুব গুরুত্বের সঙ্গে অনেকের সঙ্গে বৈঠকে বসেছেন, সংশ্লিষ্ট অনেকের সঙ্গে। বঙ্গোপসাগরে এবার চূড়ান্তভাবে মার্কিন কোনো ঘাঁটি হতে যাচ্ছে কিনা, সে বিষয়ে কিছু প্রশ্ন তুলব এবং আমরা উত্তর মেলানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে চট্টগ্রামের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি অবশ্যই আপত্তিজনক অনেকের দৃষ্টিতে। তবে যারা এর পক্ষে বলছেন, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে, বাইরের অপারেটররা অনেক বেশি দক্ষ, তাদের ম্যানেজমেন্ট ভালো থাকলে এর সঙ্গে যারা জড়িত থাকেন তাদের দক্ষতাও বাড়ে, তারা আরো ডেভেলপড হয়, এবং বন্দর ব্যবস্থাপনায় যে দুর্নীতি সেটা অনেকটা দূর হয়ে যাবে। পাশাপাশি যে যুক্তি দেওয়া হচ্ছে, বাইরের অপারেটররা কাজের জন্য যেসব ইকুইপমেন্ট তারা সাথে করে নিয়ে আসবে, তারা তো কাজ শেষে সেগুলো ফেরত নিয়ে যাবে না, এদেশেই রয়ে যাবে। অতএব দেশের লাভ এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। খুব ভালো কথা। আর বিপক্ষে যারা যুক্তি দিচ্ছেন, তাদের যুক্তিটা কি? চট্টগ্রাম পোর্টের সক্ষমতা যেহেতু বেড়েছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, এখন কেন বিদেশি বিনিয়োগকারীদের এখানে আসতে হবে? কেন তাদের হাতে বন্দর পরিচালনার নামে ইজারা দেওয়া হবে? বন্দর অপারেশনের মুনাফা নিশ্চিতভাবে অধিক মাত্রায় বিদেশিদের হাতে চলে যাবে, এবং যারা বলছেন যে তারা যে ইকুইপমেন্টগুলো নিয়ে আসবে তাদের চুক্তি শেষে তো এখানেই রেখে যাবে, সেটা আমাদের লাভ। কিন্তু 20-25 বছর পরে এইসব ইকুইপমেন্টের সক্ষমতা কতটা থাকবে? এবং ট্যারিফ রেট নিশ্চয়ই বিদেশিরাই নির্ধারণ করবে, সেখানে সরকারের কিছু বলার থাকবে না। দেন দরবার হয়তো চলবে, কিন্তু প্রথমেই তো আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে বিদেশের হাতে তুলে দেওয়া হবে। অতএব তারা যা বলবে সেক্ষেত্রেই আমাদের নমনীয় থাকতে হবে অনেকাংশে। এখন প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া হলেও যদি তর্কের খাতিরে ধরে নেই, প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল যেটি, সেটি কেন বিদেশিদের হাতে দেওয়া হবে? সেটি তো স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, এবং জাহাজ থেকে কন্টেইনার ওঠা নামানোর জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যে যন্ত্র, গ্যান্ট্রি ক্রেন, সেই ক্রেন যেখানে এই বন্দরে থাকার কথা 12টি হলেই যথেষ্ট, সেখানে আছে 14টি।
জাহাজ থেকে নামানোর পর কন্টেনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তার সবই আছে, এবং টার্মিনালটিতে জাহাজ থেকে বার্ষিক 10 লাখ একক কন্টেনার ওঠা নামানোর স্বাভাবিক সক্ষমতা থাকলেও গত বছর সেটি সম্ভব হয়েছে 12,81,000 কন্টেনার ওঠানো নামানোর, এবং 17 বছর ধরে দেশীয় প্রতিষ্ঠানই কাজ করছে। তাহলে মূল উদ্দেশ্য কি? নিউ মুরিং টার্মিনাল যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে কাজের ক্ষেত্রে সক্ষমতার জায়গা থেকে, তাহলে এটি কেন দেওয়া হবে? প্রশ্ন করতে পারেন অনেকে যে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল মানে আমাদের পতেঙ্গা বন্দরে কাজ করছে, তাকে কেন দেওয়া হলো? প্রশ্নটি সেখানেই। বিষয়টি হচ্ছে নিউ মুরিং টার্মিনাল যে পরিমাণ এলাকা জুড়ে স্থাপিত, দীর্ঘ প্রায় 1 কিলোমিটার জুড়ে, সেইখানে মার্কিন জাহাজ নোঙর করতে সহজ হবে। এবার হুট করে কেন আমি মার্কিন জাহাজ নোঙর করতে সুবিধা হবে এটা আমি বলছি। এই যে নিউ মুরিং টার্মিনাল যাদের হাতে তুলে দেওয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য, তত্ত্বাবধানের জন্য, সেটি কোনটি? যেটি নিয়ে আলোচনা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার সময় তো আওয়ামী লীগের সময় কথা হয়েছে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে বর্তমান সরকার ছেড়ে দিলে সমস্যা কি? খুবই যৌক্তিক কথা। আওয়ামী লীগের সময় ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কথা হয়েছিল। কেন হয়েছিল? সব জায়গায় তো মানে খেকো থাকে, টাকা খেকো, বন খেকো, এরকম নানান ধরনের রাক্ষস থাকে। তেমন একজন রাক্ষসের নাম আমরা জানি, সালমান এফ রহমান। তাদের ব্যক্তিগত সুবিধা থাকে, বাণিজ্য থাকে। সেই সালমান এফ রহমান ব্যক্তিগত জায়গা থেকে ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ মুরিং টার্মিনাল তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষমেশ হয়নি তো সর্বশেষ। এখন আবার সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ মুরিং টার্মিনাল তুলে দেওয়ার কথা হচ্ছে, চিন্তা ভাবনা চলছে ভেতরে ভেতরে। এখন ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন ঘাঁটির সম্পর্ক কি বঙ্গোপসাগরে? বিষয়টি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর কোম্পানি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের। এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সেগুলো উদ্ধার করেছে বা করে। অতএব ডিপি ওয়ার্ল্ড যদি কাজ পায় রক্ষণাবেক্ষণের বা পরিচালনার, সেক্ষেত্রে মার্কিন নৌজাহাজ তারা যে কোনো ব্যবসা বাণিজ্যের অজুহাতে নিউ মুরিং টার্মিনালে নোঙর করতে পারবে। সেই জাহাজে কি আসবে কি আসবে না তা জানা অবশ্যই খুব সহজসাধ্য নয়, এবং এইভাবে আস্তে আস্তে ওই যে কথা আছে না, সুই হয়ে ঢোকা আর ফাল হয়ে বেরোনো, তেমনই চক্রান্ত রয়েছে। যেমন বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন এই অঞ্চলে তার আধিপত্য কায়েমের জন্য, যেটি আমরা শুনছি যে কথিত মানবিক করিডোরের নামে রাখাইনে বাংলাদেশ করিডোর দিবে। জাতিসংঘের প্রস্তাবনা, জাতিসংঘের মুখ দিয়ে যেমন যুক্তরাষ্ট্র এটা বের করিয়েছে, এবং এটা তো এখন ওপেন সিক্রেট যে যুক্তরাষ্ট্র কি করতে চাইছে, মিয়ানমারকে তাদের দখলে নিয়ে চীনকে পরাস্ত করে বা সামরিক জান্তাকে পরাস্ত করে চীনের আধিপত্য ঠেকানো, এগুলো তো এখন সব ক্লিয়ার। তো সেইভাবে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে তারা বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে যাচ্ছে, যদি সত্যি সত্যি ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়। আবারও বলি, কোনো প্রয়োজন নেই নিউ মুরিং টার্মিনালের কাজ অন্য কোথাও দেওয়ার। অন্য সব বন্দরে বিদেশিদের তত্ত্বাবধানে কাজ চলুক বা না চলুক সেটি নিয়ে আলোচনা হতেই পারে, বিতর্ক হতেই পারে, কিন্তু বঙ্গোপসাগরে ঘাঁটি করার জন্য এই টার্মিনালটা তাদের খুব প্রয়োজন, তাদের দীর্ঘদিনের টার্গেট। একটা এক্সাম্পল দিই, এই যে বন্দরে আধিপত্য বিস্তারের বিষয়ে এটুকু মনে করিয়ে দিই যে আওয়ামী লীগের সময়ে মংলা বন্দর তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার
মংলা বন্দর যখন ব্যবহার করতে দেয়া হলো, ব্যবহারের অনুমতি দিল আওয়ামী লীগ, তখন তারা বলল যে শুধু ব্যবহার নয়, আমরা এটি পরিচালনা করতে চাই। মংলা বন্দরের স্বয়ংসম্পূর্ণ অনেকখানি, তারপরে তারা সেটি পরিচালনা করতে চায়। কেন করতে চাইছিল? ভারত এরই মধ্যে ইরানের চাবাহার বন্দর এবং মিয়ানমারের সিটোয়ে বন্দর পরিচালনার দায়িত্ব আছে, এবং বাংলাদেশকে তারা মংলা বন্দরের মাধ্যমে বাংলাদেশের সেই জায়গা থেকে তারা মংলা বন্দর পরিচালনার যে দাবিটি করেছিল, তারা একটি আলাদা টার্মিনালও নির্মাণ করতে চেয়েছিল। কেন? বিষয়টি হচ্ছে সেই চীন, ভারত তার কাছাকাছি বঙ্গোপসাগরীয় এলাকায় নজরদারিটা যেন আরো বাড়াতে পারে, এবং চীনও চাচ্ছিল মংলা বন্দরটি পরিচালনার দায়িত্ব নেওয়ার, এবং সেই জায়গা থেকে এই বন্দরকে কেন্দ্র করে একটি প্রতিযোগিতা গড়ে উঠেছিল, যদিও সেখানেও আওয়ামী লীগ সে ধরনের কোনো চূড়ান্ত অনুমতি দেয়নি। এখন বার্মা একটা কথা বলছিলাম, মূল উদ্দেশ্য হচ্ছে চীনের আধিপত্য রোধ করতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার নজরদারি বাড়াতে, তার সৈন্য সামন্ত যেভাবে হোক ঢুকিয়ে একটা ঘাঁটি করার যে দীর্ঘদিনের পরিকল্পনা, ঠিক সেই বার্মা অ্যাক্টের মতোই বাস্তবায়ন করতে চায়। এবং অন্তর্বর্তী সরকার এই অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন এটি। এরকম একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব পরিকল্পনা কি বাস্তবায়ন হতে যাচ্ছে, সেই প্রশ্নটি রেখেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।